সাহসী বক্তব্য রেখেছেন। এইরকম একটা দুঃসময়ের মধ্যে যারা কথা বলছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ। যে যেখানে মানুষ কথা বলতে পারছে না, লিখতে পারছে না, সেখানে এই মানুষগুলো সাহস করে এরকম সশস্ত্র ব্যারিকেড, এই যে চারপাশে দেখতে পাচ্ছেন, যে মনে হচ্ছে এখানে কোনো শীর্ষ সন্ত্রাসীকে আটক করার জন্য পুলিশ প্রস্তুতি নিয়েছে। চতুর্দিকে প্রিজন ভ্যান, অস্ত্র নিয়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে। এইরকম একটা যুদ্ধকর পরিবেশে যারা সাহস নিয়ে এই জালিমদের বিরুদ্ধে কথা বলছেন, এই মাফিয়াতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন, তাদের প্রতি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের এই প্রোগ্রাম আপনারা দেখতে পেয়েছেন যে এই যে বর্তমান যে ভোটারবিহীন অবৈধ সরকারের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য যে সমস্ত নিপীড়নমূলক আইন কানুন করা হয়েছে, তার মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে অন্যতম একটি। আইনকে এই সরকার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। মত এবং বিরোধী দলের মানুষের উপরে দমন পীড়ন করার জন্য আইনকে এই সরকার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। কারণ ডিজিটাল নিরাপত্তা আইনে ধরেন আপনার যেটি লেখা আছে তার অপপ্রয়োগ করছে। এখন তারা বলছে যে আমরা আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আইন তার নিজস্ব গতিতে চলবে। সেজন্য আমাদেরকে এখন বলতে হচ্ছে যে আসলে আইনের শাসন আমরা চাই, কিংবা আইনের শাসন আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই কথাটা বললে বোধ হয় আমাদের এখন একটু ভুল হবে। আমাদেরকে বলতে হবে যে আইনের নৈতিক শাসন আমরা চাই। কারণ সেই আইন একটা সন্ত্রাসী পরিবারের সদস্যকে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় নিয়ে যায়, যে আইন একটা রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চতম কর্মকর্তাকে সন্ত্রাসীদের সাথে বৈঠকের সুযোগ করে দেয়, সেই আইন আমরা চাই না। এ কারণে বলতে হবে যে আমাদের আইনের নৈতিক শাসন চাই। আজকে যে মোস্তাক এবং কিশোর, তার কি অপরাধ? কোন অপরাধ নেই। অপরাধ শুধুমাত্র এই ফাঁসিবাদী শাসনের বিরুদ্ধে তারা কথা বলেছে। অপরাধ শুধু তাদের এই মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে। মাফিয়া শব্দটা এখন সবাই ইউজ করছেন, সবাই স্বাচ্ছন্দ্যে বলছেন। এই মাফিয়া শব্দ কোথা থেকে এসেছে আমরা সাহস করে এতদিন বলতে পারিনি। বিদেশে একটি গণমাধ্যম যখন বাংলাদেশকে মাফিয়া স্টেট হিসেবে ধারণা করে, তখন আপনারা বলছেন যে মাফিয়া তন্ত্র। বিদেশে একটি গণমাধ্যম যখন বাংলাদেশের সেনা প্রধান, পুলিশ প্রধান, প্রধানমন্ত্রীকে নিয়ে যখন প্রকাশ করে, তখন আপনারা সবাই বলছেন এভাবে কেমন চলবে দেশ। আজকে অনেকেই জুজুর ভয়ে আছেন, সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলা যাবে না, পুলিশের বিরুদ্ধে কথা বলা যাবে না। আমরা সবিনয়ে সেনাবাহিনী, পুলিশ বলেন, র্যাব বলেন, তাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে একজন ব্যক্তির অপরাধের দায়িত্ব একটা প্রতিষ্ঠান দিবে কিনা। আমরা দেখেছি যে বর্তমান সেনাপ্রধান একটা চিহ্নিত সন্ত্রাসী পরিবারের সদস্য। সেনাপ্রধানের প্রশ্রয়ে তার ভাইরা বাংলাদেশ থেকে বিশ্বে তাদের আস্থানে গেছে, টাকা পাচার করেছে, ক্ষমতার অপব্যবহার করে তারা বাংলাদেশকে মাফিয়া তন্ত্র আজকে কায়েম করেছে। এই কথাটা কি আমি সেনাবাহিনীর বিরুদ্ধে বলছি? না, আমি মাফিয়ার বিরুদ্ধে বলছি। মানুষ খুন করেছে, সেই মোস্তফাকে খুন করেছে, সেই খুনের দায়ে দণ্ডপ্রাপ্ত আসামিকে আমাদের রাষ্ট্রপতি কিভাবে ক্ষমা করে? আমার প্রশ্ন জনগণের কাছে। আজকে আমরা এই কথা বলছি, জানি না কোন সময় আমাদের পিছন থেকে টাস টাস করে গুলি ঢোকানো হয়। কিন্তু আপনারা দেখেছেন মেট্রো নিউজের যে সাংবাদিক তাসলিম খলিলের একটি ছবি, সরকারি বাহিনী তাকে টর্চার করে, মানে তার 25 দেশে চিহ্ন রেখে দিয়েছে, সেটি ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে গর্বে প্রকাশ করেছেন যে আমি বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে এই আঘাত পেয়েছি, আমি বাংলাদেশের মানুষের সমস্যা তুলে ধরতে গিয়ে এই অন্যায় স্বীকার করেছি। সুতরাং আমরা বলতে চাই, ভয় দেখে লাভ নাই, জীবন একটাই, এ জীবন দেশের জন্য উৎসর্গ করেছে। হাজারো ছাত্র জনতা আজকে তাদের জীবন উৎসর্গ করার জন্য প্রয়োজন আছে। কারণ আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ ভাই বোন এবং দেশের আপনাদের জনগণ তাদের রক্তের উপর দিয়ে একটা স্বাধীন ভূখণ্ড এনে দিয়েছে। কিন্তু সেই ভূখণ্ডে কিভাবে চলবে, সেই ভূখণ্ডে ন্যায় বিচার কিভাবে প্রতিষ্ঠিত হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে,
বছরে প্রতিষ্ঠিত হয়নি। সেখানে বন্ধুগণ আমাদেরকে প্রয়োজনে দুটো বিপ্লবের জন্য প্রস্তুত হতে হবে। আজকে বাংলাদেশে অসংখ্য গণমাধ্যম রয়েছে, প্রায় অর্ধ শতাধিক ইলেকট্রনিক মিডিয়া রয়েছে। আপনারা দেখছেন আল জাজিরার প্রতিবেদনটির খণ্ডিত অংশ তারা কেউ বাংলায় ডাবিং করে প্রচার করেছে। আমরা ধরে নিলাম আল জাজিরার প্রতিবেদন পুরোপুরি সত্য নয়, তবে আই ক্যান চ্যালেঞ্জ যে পুরো প্রতিবেদনটি মিথ্যা নয়। সরকার প্রমাণ করতে পারে এই প্রতিবেদন পুরোপুরি মিথ্যা, জনগণের সঙ্গে কমিটমেন্ট দিচ্ছি, স্বেচ্ছায় ফাঁসি বরণ করবো। সমস্ত পাগলবাজি করলে হবে না। তারা তো সবসময় সবকিছুতে জামাত শিবির বিএনপি বলে উড়িয়ে দিচ্ছে। জামাত শিবিরের বাইরেও দেশে বড় একটা অংশ জনগণ রয়েছে যারা দেশকে নিয়ে ভাবেন, দেশের জন্য কথা বলে, মানুষের পক্ষে থাকে। রাষ্ট্রযন্ত্রের সদস্য বিদায়, এর আগে এরকম অসংখ্য আমাদের সাংবাদিক কাজের অসংখ্য নির্যাতিত মানুষের পক্ষে জামাত শিবির বিএনপি দাঁড়ায় নাই। আমাদের মতো আপনাদের মতো সাধারণ আম জনতা, সাধারণ জনগণ তাদের মুক্তির জন্য দাঁড়িয়েছে। কারণ সেই তথাকথিত রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, সব জায়গায় রাজনৈতিক স্বার্থ থাকে। অথচ আজকে দেশের জন্য কথা বলতে গিয়ে সেই মানুষগুলো নীরবে নিভৃতে নির্যাতিত হচ্ছে, কেউ গুণের শিকার হচ্ছে, কেউ খুনের শিকার হচ্ছে, কেউ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠ ঢুকে ঢুকে মরছে। এগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো এইভাবে কথা বলছে না। সে কারণে আজকে আমাদেরকে কথা বলতে হচ্ছে। এই যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনের মাধ্যমে আপনারা সরকারকে বলছি যে আপনারা জাতির সামনে তথ্য প্রমাণ এবং তথ্যের ভিত্তিতে আপনারা উপস্থাপন করেন যে কয়টা মামলা সঠিক পদে অর্থাৎ সঠিক গ্রাউন্ডের ভিত্তিতে কয়েকটি মামলা হয়েছে। যে কয়েকটি মামলা হয়েছে কোন মামলায় ওইভাবে কারো সাজা হয়নি, সবগুলো মামলায় মোটামুটি দেখা যাচ্ছে যে উচ্চ আদালতে গেলে জামিন হয়েছে। আরেকটা জাজেদ সাহেবরা কি ভয় আছেন কিনা যে সরকারের বিরুদ্ধে রায় দিতে গেলে আবার তাদের কোনো বিপদ হবে কিনা? কারণ তারা তো দেখেছেন তাদেরই এক পূর্বসূরি সুপ্রিম জায়গা থেকে, সর্বোচ্চ জায়গা থেকে একজন প্রধান বিচারপতি, তাকে অস্ত্র ঠেকিয়ে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর মাধ্যমে মানুষের মধ্যে একটা জুজুর ভয়ের সৃষ্টি করে তারা চেয়েছে এবং এভাবেই তারা এই মাফিয়া দ্বন্দ্ব কায়েম করে আজকে বাংলাদেশ একটি অকার্যকর রাষ্ট্রে তারা পরিণত করছে। বন্ধুগণ, আপনারা, আমি বুঝতেছি না দেশের উচ্চ শিক্ষিত সুশীল সমাজের প্রতিনিধি, দেশের বিবেক বলে খ্যাত ছাত্র শিক্ষকরা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজকে তারা দেশকে নিয়ে ভাবতেছেন কিনা। কারণ একটা দেশ কোন দিকে যাচ্ছে আপনারা কি কিছু টের পাচ্ছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি একটা বিবৃতি দিয়েছেন যে এটি সরকার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বা দেশ বিরোধী ষড়যন্ত্র। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে সবিনয় অনুরোধ করতে চাই যে আপনারা কি নিজেদের বিবেকের ধারণায় এই বিবৃতি দিয়েছেন, নাকি নিজেরা কেউ হলের প্রভোস্ট হবেন, কেউ হাউস টিউটর হবেন, কেউ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হবেন, কেউ প্রক্টর হবেন, সেই বিবেচকে এই সিদ্ধান্ত দিয়েছেন? কারণ সেই নির্বাচনকে সারা বিশ্ব প্রত্যাখ্যান করেছে, এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1100 শিক্ষকই সেই নির্বাচনকে এই সরকারের সংখ্যাগরিষ্ঠের বা আকস্মিক বিজয় হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন। এই শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মতো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শিক্ষক আমরা দেখেছি যখন তার ছাত্রের উপরে গুলি চলার কারণে তিনি বিদেশে থাকা অবস্থায় পাকিস্তান হাই কমিশনের মাধ্যমে তিনি আপনার পদত্যাগ করেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব থেকে। আমরা এই বিশ্ববিদ্যালয়ের এমন উপাচার্য দেখি যারা ছাত্র আন্দোলনকে শুরু থেকে সমর্থন দিয়ে আবার যখন সরকার সেটাকে সমর্থন দেয় না বা সরকার যখন বিরুদ্ধে চলে যায় তখন তারা ছাত্রদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করে। একটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বর্ণনা করে 10 টাকায় যা সব ক্ষমতা পাওয়া যায় এটা হিসেবে এটা হচ্ছে অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান অবস্থা। আজকে রাষ্ট্রের রঙে রঙে এই সমস্ত মাফিয়াদের আজকে
মৃত্যুবরণ করছে। সে কারণেই আজকে দেশের মানুষ অসহায় হয়ে যাচ্ছে। আজকে আপনারা দেখেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে আমাদের একজন মিলন সাহেব নাকি ছিলেন খাদ্য কর্তৃপক্ষ, তিনি ভেজাল বিরোধী অভিযান সাথে পরিচালনা করেছিলেন, কাজকর্মগুলো পরিচালনা করছিলেন, তাদেরকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যখন হাদিস বিভিন্ন অভিযানগুলো পরিচালনা করে যাচ্ছেন, মানুষের কাছে প্রশংসনীয় হচ্ছেন, মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছেন, যখন হয়তো তাদের মধ্যেই কোনো কিছু হয়েছে আমরা জানি না, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযান চালিয়ে কুখ্যাত হাদিস সেলিমের বিরুদ্ধে যে আপনার শাস্তি দিয়েছে, অভিযান চালিয়েছে, সেখানে তারা দেখিয়েছে যে বিদেশি মদ, অস্ত্রের বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে আলোকে সমস্ত দুনিয়ার সামনে পুলিশ কিভাবে সেই প্রতিবেদনকে মিথ্যা হিসেবে বর্ণনা করে, পুলিশের মধ্যে নাকি র্যাবের মধ্যে, আপনারাই হিসাব করেন। তাহলে কি আমরা ধরে নেব এই শাসকদের সাথে যে তাদের সাক্ষতা, হয়তো হাদিস সেলিমের পুত্রদের সাথে তাদের সেই সাক্ষতা রয়েছে? এভাবেই চলছে। আজকে আমরা কথা বলছি, আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। পলাশের মতো মুদির দোকানদারকে যখন এই সরকারের সাহায্য, যখন সরকারের মুদিরারা খেয়ে যাচ্ছে, সেগুলো যখন প্রতিবেদন করেছে, সেই মুদির দোকানদার পলাশকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাদেরকে গ্রেপ্তার করেছে। এইভাবে বিভিন্ন আইন কানুন করে মানুষকে ভয়ভীতি দেখিয়ে তারা গুন্ডাতন্ত্রের মাধ্যমে আজকে বাংলাদেশকে একটা মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছে। দেখেছেন সেনা প্রধানের ভাই হারিস আহমেদের যিনি নাম চেঞ্জ করেছে মোহাম্মদ হাসান নামে, তিনি বলেছিলেন যে গুন্ডা টুন্ডা লাগে না, পুলিশ আমার গুন্ডা, র্যাব আমার গুন্ডা, যখন যারে বলি তুললে আনে, যখন যারে বলি ফলাই দেবে। এখন আমরা র্যাবের কাছে, র্যাবের ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরা কার কথা বিশ্বাস করবো, আপনাদের কথা নাকি হারিস আহমেদের কথা? আপনাদের কথা, আপনারা হাজির সেলিম পুত্রকে শাস্তি দিলেন, পুলিশ সেটিকে মিথ্যা হিসেবে উড়িয়ে দিল, তাহলে হাজির সেলিমের মতো একজন মানুষ টাকা পয়সা আছে, ঢাকা শহরের কিং, তার বিরুদ্ধে আপনারা কি ষড়যন্ত্র করলেন এই হারিস আহমেদের কথায়? কারণ হারিস আহমেদ বলেছিল তার কথা নাকি উঠে বসুন। এর আগে আপনারা দেখছেন নারায়ণগঞ্জের 7 মার্ডার, কর্নেল তারিক সাইদ, মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীর জামাতা 7 মার্ডারের সাথে ইনভলভ ছিল। এরা তো র্যাবকে আজকে বিতর্কিত করছে। আমরা চ্যালেঞ্জ করতে সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের, আজকে তাদের কোটি কয়েক ব্যক্তির কারণে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। আজকে যখন এই সরকার তাদের মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য যখন ইসরায়েলের মতো একটি ইহুদি রাষ্ট্র থেকে যখন নিরাপত্তা সামগ্রী কিনলো, যদি মানুষকে ব্যক্তিগতভাবে নজরদারি করার জন্য যখন সে কাগজে তুলে ধরলো, সরকারের পক্ষ থেকে বা আপনার তাদের দায়িত্বশীল প্রতিনিধিরা বললো এটি জাতি সংঘ শান্তি রক্ষা মিশনের জন্য হচ্ছে একটি সরঞ্জাম তুলেছিল। জাতিসংঘ এই ধরনের কোন ডিভাইস তারা কিনে নাই, তাদের নিরাপত্তার জন্য যদি তাদের কিছু প্রয়োজন হয় তারা কিনে, কিন্তু সেগুলো এখন তাদের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের মতো কোন রাষ্ট্রকে ব্যবহার করে নয়। আপনাদের মন্ত্রীরা কোথায় আছে? এখন জাতিসংঘে বাংলাদেশের সবচেয়ে শান্তিরক্ষী মিশনের সবচেয়ে সেনা সদস্য পাঠায়। এখন যদি জাতিসংঘ এই ভোটারবিহীন সরকারের কারণে শান্তিরক্ষী মিশনের সেনা সদস্য না বন্ধ করে দেয়, ক্ষতিটা কার হবে? আপনার আমার না এই অবৈধ ভোটারবিহীন ভোটের আছে, কার ক্ষতি হবে? আমাদের ক্ষতি হবে। এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে সমাজে জাতির সঙ্গে মিথ্যাচার করেছিলেন, পৃথিবীর সবচেয়ে মৃত্যু হচ্ছে এরাই। নাকি তাদের কাছ থেকে 5,000 ভ্যাকসিন চেয়েছে, কিন্তু আজকে পত্রিকায় আমরা দেখলাম যে সরকারের কাছে তারা ভ্যাকসিন চায়নি, কারণ এই সরকারের মুরদ আছে নাকি ভ্যাকসিন উৎপাদন করাবে? তারা তো উৎপাদন দেশের থেকে বাইরে উৎপাদন করছে, তাদের কি সেই মুরদ আছে? নাই। বলেছে যে বাংলাদেশ সরকার তাদেরকে
চেয়েছিল 5,000 ভ্যাকসিন, বা তারা এই ভোটারবিহীন স্বৈরাচার ফ্যাসিবাদের ভ্যাকসিন তারা নিবে না। তাহলে এই যে মিথ্যাচার করেছে, তার মিথ্যাচারের জন্য যদি এখানে আমরা আজকে সাবেকানা আইসিকে মামলা করতে যাই, যে সমগ্র রাষ্ট্রের সঙ্গে তিনি প্রতারণা করছেন, জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছেন, মামলা কি নিবে পুলিশ? নেবে না। তারপরে আপনার কিছুদিন আগে আপনারা দেখছেন র্যাবের বিরুদ্ধে আমেরিকার সিনেটে যে তাদের যে পররাষ্ট্র বিষয় কমিটি রয়েছে, অস্ট্রেলিয়ার সিনেটে, লন্ডনে, পার্লামেন্টে তারা র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চলছে। আমার কথা না, তাদের কথা, যে তারা বলছে যে র্যাব খুনের সাথে জড়িত, র্যাবকে তারা নিষেধাজ্ঞা চায়, তারা এটা প্রস্তাব করেছে তাদের পার্লামেন্টের সিনেটে। এখন এই র্যাবের বিরুদ্ধে যদি নিষেধাজ্ঞা আসে, তার ভুক্তভোগী কে হবে? এই মাটিয়ারা না আমরা সবাই, আমরা সবাই। এইভাবে এই সরকার বাংলাদেশকে বিশ্ব নেগেটিভ ভাবে তুলে ধরে বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশে একটা নেতিবাচক ভাবমূর্তি তারা তৈরি করছে। সারা বিশ্ববাসী জানে যে এই বর্তমানে যে ফ্যাসিবাদী শাসকরা রয়েছে, স্বৈরাচার শাসকরা রয়েছে, তারা একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাষ্ট্রের যন্ত্রকে ব্যবহার করে বিরোধী দল ভিন্ন মতের উপরে খুন চালিয়ে তারা রাষ্ট্র ক্ষমতা আছে। তারা বারবার বলছে যে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার পক্ষে তারা কাজ করবে। ইউরোপিয়ান ইউনিয়নের এশিয়া বিভাগের যে অ্যাডভাইজার, তিনি বলেছেন যে আল জাজিরার রিপোর্টকে আমরা গুরুত্বপূর্ণ হিসেবে নিচ্ছি, আমরা বাংলাদেশের যে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করছি পুনর্স্থাপনে, এই রিপোর্ট আমাদেরকে সহায়ক হিসেবে ভূমিকা পালন করবে। তাহলে আল জাজিরার রিপোর্ট ইন্টারন্যাশনালি হচ্ছে, কিন্তু আমাদের সরকার উড়িয়ে দিচ্ছে চুরি মেরে। তারা মনে করতেছে যে তারা মানুষকে একটা প্রকার স্বর্গ বানিয়েছে, তারা যাই বলবে দিনকে রাত, রাতকে দিন, মানুষ সেটা বিশ্বাস করবে। আজকে কিশোর মোস্তাকের হয়তো আমরা দাঁড়িয়েছি, আমরা দাঁড়াবো চাপে পরে মুক্তি দেবে, দুদিন পরে আবার কোন এক কিশোর মোস্তাক, অথবা আজকে আমি দাঁড়িয়েছি কুটিনুর, অথবা আজকে এখানে যারা বক্তব্য দিয়েছে, আবার দেখবেন তাদেরকে অন্যায় ভাবে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে গেছে। হয়তো তাদের কারো লাশ দেখবেন পাওয়া গেছে হাতির ঝিলের পানিতে, অথবা দেখবেন বুড়িগঙ্গায়, অথবা দেখবেন চট্টগ্রামের কর্ণফুলী নদী। এই দুর্বৃত্ত মাফিয়াদের কাছে বাংলাদেশটা নিরাপদ নয়। তাই আজকে বন্ধুগণ আপনাদেরকে শপথ নিতে হবে, এই বাংলাদেশকে মাফিয়া মুক্ত করার জন্য আমাদেরকে আরেকবার লড়াই সংগ্রাম করতে হবে কাঁধে কাঁধ মিলিয়ে। আমাদের লড়াই সংগ্রামের জন্য কিছু মৌলিক দাবি দেওয়া থাকবে। শুধুমাত্র ক্ষমতার পট পরিবর্তনের জন্য আমরা লড়াই করব না। আমাদের মৌলিক দাবি দেওয়ার মুখের মধ্যে থাকবে, সরকার রাষ্ট্রযন্ত্রকে দলীয় স্বার্থে ব্যবহার করতে পারবে না। সরকার প্রধান দলীয় প্রধান হতে পারবে না। কোন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। মৌলিক দাবির মধ্যে থাকবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা করতে হবে, পরিবর্তনের নামে বাংলাদেশের রাজনীতি চলবে না। সেই গণতন্ত্রের জন্য ৩০ লক্ষ শহীদ তাদের জীবন দিয়েছে, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলার জন্য তারা জীবন দিয়েছে। সেই বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলার জন্য রাষ্ট্রের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগ রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। পুলিশকে তাদের মতো ইউনিফাইড ভূমিকা পালন করতে দিতে হবে। সেনাবাহিনী যেমন বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক, তাদেরকে স্বাধীনভাবে সেভাবে দায়িত্ব পালন করার সুযোগ দিতে হবে। র্যাবকে যেন পুলিশ কিংবা পুলিশ র্যাবের যেন মুখোমুখি না হয়, সেই ধরনের সাংবিধানিক সংস্কার প্রয়োজন। এই দেশের আইন কানুনের সংস্কার প্রয়োজন। অন্যথায় আমাদেরকে দুদিন পর পরই এখানে দাঁড়াতে হবে। যদি রাজা বদলায় চেঞ্জ হবে না, রাজ্যের নিয়ম কানুন বদলাতে হবে। আজকে বন্ধুগণ আপনাদেরকে বলবো, এই যে আল জাজিরার রিপোর্ট, যেটা ধরেন একজন সরকারপন্থী কিছু নেতাকর্মী বলেছেন, এটাতে খুব নতুন কিছু তুলে ধরেনি। তাদের কথা এক হিসেবে ঠিক, কারণ এগুলো তো অহরহ ঘটছে এরকম অঘটনা, অনেক ঘটছে। আমরা জানছি বাংলাদেশের গণমাধ্যম আসতে পারছে না। এই যে সম্রাট আবুল হাসান রুবেল ভাই বলেছেন যে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতাকে মুক্ত করা হয়েছে, মুক্ত সাংবাদিকতার পক্ষে সংকুচিত করা হয়েছে, স্বাধীনভাবে লেখালেখিকে বাধাগ্রস্ত করা হয়েছে। আজকে বাংলাদেশের সাংবাদিকরা কেন পারল না এরকম একটি অনুসন্ধানী রিপোর্ট করতে? কারণ
তাহলে কারো চাকরি থাকবে না, কারো মিডিয়া হাউস বন্ধ হয়ে যাবে। তাই বন্ধুগণ, আমাদের প্রশ্ন হচ্ছে এই মাফিয়াদেরকে আর সময় দেওয়া যাবে না। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, হয়তো পরবর্তীতে এরকম একত্রিত হওয়ার সুযোগ নাও পেতে পারি। তাই আপনাদেরকে বলছে, এই স্বৈরাচারদের পতনের জন্য, এই মাফিয়াদের বিরুদ্ধে কোন আন্দোলনের ডাক দিবে, আপনারা যেখানে থাকেন সেই আন্দোলনে ঝাঁপিয়ে পড়বেন। আন্দোলন করছে, তাদেরকে বিভিন্ন ভাবে টার্গেট করা হচ্ছে, তাদেরকে মামলা আপনার জড়িয়ে গ্রেফতার করতে পারে। তাই আপনাদেরকে বলবো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন 7ই মার্চ আপনার স্বাধীনতার নির্দেশনা দিয়েছিলেন, আমাদের হয়তো ঐক্যবদ্ধ ভাবে একটা ম্যানিফেস্টো তৈরি করার, এই জাতিকে আহ্বান জানানোর হয়তো সময় সুযোগ নাও হতে পারে। সেদিন আপনাদেরকে বলবো, যারাই ডাক দিবে এদেশের গণতন্ত্রের স্বার্থে, এই প্রতিবাদের উৎখাতের স্বার্থে, তারা মহল্লায় গ্রামগঞ্জে যে যেখানে আছেন আপনারা রাজপথে নেমে যাবেন। আমার দৃঢ় বিশ্বাস, বাংলাদেশের আজকে পুলিশ ভাই বলেন, আর্মি বলেন, প্রশাসন বলেন, সবাই সেদিন জনগণের কাতারে এসে দাঁড়াবে। আপনাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করতে আজকের মতো ধন্যবাদ। বেঁচে থাকলে আবার দেখা হবে।